একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে। দর্শক, মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য নিয়ে হাজির হতে হয় এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। গতকাল দুপুর থেকে ফেসবুকে ঝড়ের গতিতে ভাইরাল হয় একটি পোস্ট, যেখানে দাবি করা হয় অন্তর্বর্তী সরকার মাত্র ৮ মাসে চমক দেখিয়ে ১২৩তম স্থান থেকে ৪৭তম ক্ষমতাধর দেশে পরিণত করেছে বাংলাদেশকে। কিন্তু পরে দেখা গেল তথ্যটি ভুল। এবছর এমন কোনো জরিপই হয়নি। ওদিকে গণমাধ্যমের ফটো কার্ড নকল করে তাতে মিথ্যা তথ্য জুড়ে দিয়ে বিএনপি মহাসচিবের নামেও ছড়ানো হয়েছে গুজব। এসবের পর মধ্যরাতে ফেসবুকে ভাইরাল হলো নেতানিয়াহু নাকি মারা গেছেন। কমেন্টে যখন মানুষ উচ্ছ্বাস প্রকাশে ব্যস্ত, তখন দেখা গেল নেতানিয়াহু বেঁচে আছে, আগের মতোই আছে, কিন্তু খবরটি ভুল। দর্শক, সংবেদনশীল এমন 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক এখন আমার হাতে। শুরুতে সেটা দেখে নেব, তারপর আলাপে যাব। গতকাল দুপুর থেকে ফেসবুকে ঝড়ের গতিতে ভাইরাল হয় এই পোস্ট, যেখানে দাবি করা হয় অন্তর্বর্তী সরকার মাত্র ৮ মাসে চমক দেখিয়ে ১২৩তম স্থান থেকে ৪৭তম ক্ষমতাধর দেশে পরিণত করেছে বাংলাদেশকে। এই পোস্টের বিপরীতে আবার পাল্টা দাবি করা হয় র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আগেই ৪০তম ছিল, ৮ মাসে পিছিয়ে ৪৭তম হয়েছে। দিনভর নানা তর্ক বিতর্ক চলতে থাকে। শেষমেশ সত্যি তথ্য তুলে ধরে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এবং ফ্যাক্ট ওয়াচ। জানা গেল দুটি দাবির কোনোটিই সঠিক নয়। চলতি বছরে এমন কোনো জরিপ হয়নি। সবশেষ জরিপটি হয় ২০২৪ সালের ২২ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত হিসেব নিয়ে। তখন বাংলাদেশের অবস্থান ছিল ৪৭তম। ২০২৪ সালের ফলাফলকে বর্তমান সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে। সম্প্রতি প্রথম আলোর লোগো ব্যবহার করে একটি ফটো কার্ড ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে দাবি করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে সমকামীদের অধিকার নিশ্চিত করা হবে। বিষয়টি যে গুজব সেটা বেরিয়ে আসে ফ্যাক্ট চেকিং করে। অনুসন্ধানে দেখা যায় বিএনপি মহাসচিব এমন কোনো বক্তব্য দেননি এবং এই শিরোনামে প্রথম আলো কোনো সংবাদ বা ফটো কার্ড প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির কারসাজি দিয়ে প্রথম আলোর ফটো কার্ড নকল করে এই অপতথ্য ছড়ানো হয়েছে। ওদিকে মধ্যরাতে ফেসবুকে এক ঝাঁক স্ট্যাটাস আর পোস্ট ছড়িয়ে পড়ল। এইমাত্র নিহত হয়েছে নেতানিয়াহু ভিডিও কমেন্টে। এই শিরোনাম দেখে যখন মানুষ কমেন্টে উচ্ছ্বাস প্রকাশ করছে, তখনই সত্যিটা সামনে এলো। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হননি, বেঁচে আছেন। কোনো তথ্য প্রমাণ ছাড়াই দাবিটি প্রচার করা হচ্ছে। রাত পেরোলেই এসএসসি পরীক্ষা শুরু, অথচ এটা নিয়েও টানা 2 দিন ধরে চলছে গুজব। এই যেমন এসএসসি পরীক্ষার্থীরা অটোপাসের দাবিতে আন্দোলনে নেমেছে, এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল পুরোটাই মিথ্যা। সারা দেশে এমন কোনো আন্দোলন হয়নি। গেল ২০ মার্চ রংপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভকে এসএসসি পরীক্ষার্থীদের আন্দোলন বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়। সম্প্রতি ময়মনসিংহে ধর্ষণের পর হত্যা এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্ট চেক করে জানা গেল ধর্ষণের পর হত্যার ঘটনার দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়, বরং এটি ভারতের ভিন্ন ঘটনার ভিডিও। দর্শক, আজ 5টি ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক এবং আন্তর্জাতিক খবরগুলোকে বিকৃত করে মিথ্যা ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক ও ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, ৭১। অনেকগুলো ফ্যাক্ট চেক দর্শক আমাদের সামনে ছিল এবং সেই ফ্যাক্ট চেকগুলোর মধ্যে থেকে সবচেয়ে সংবেদনশীলগুলো আসলে আমরা তুলে ধরার চেষ্টা করলাম এবং এখান থেকে আমরা আলাপে যেতে চাই। আমাদের সঙ্গে আছেন, আমরা পেয়েছি প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জনাব আবুল কালাম আজাদ মজুমদার। জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন এবং সত্যি আপনার উপস্থিতি প্রয়োজন ছিল, কারণ আমরা আসলে যা চলছে সেটা আসলে রাষ্ট্রযন্ত্রের একজন প্রতিনিধির কাছে তুলে ধরতে চাই, যাতে করে একটা ভালো সমাধান আমাদের কাছে আসুক। আপনার মতামতটা আমাদের জানা খুব প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি রীতিমতো গুজবের ঝড় চলছে এবং এমন একটা সময় জিনিসটা বেড়ে যাচ্ছে আরও, যখন গ্লোবাল স্পটলাইটে আছে বাংলাদেশ একটা বিনিয়োগ সম্মেলন নিয়ে এবং ধারাবাহিকভাবে এআই দিয়ে ফটো জেনারেট করে সেগুলোও গুজবের আওতায় আনা হচ্ছে। মানুষ বিশ্বাস করছে, পরে আবার ফ্যাক্ট চেক করতে হচ্ছে। এত বেশি গুজব ছড়াচ্ছে যে ফ্যাক্ট চেকাররাও আসলে ক্লান্ত হয়ে যাচ্ছে। আপনাদের দিক থেকে একটু জানতে চাই, কিভাবে এটা নজর রাখছেন এবং এই অপতথ্য বেড়ে যাওয়াটা কি ইঙ্গিত দিচ্ছে, সমাধানটাই বা কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। সবচেয়ে বেশি ধন্যবাদ ৭১ টিভিকে এরকম একটা আসলে অনুষ্ঠান চালু করার জন্য। আমরা প্রিন্ট মিডিয়া বা আমরা অন্যান্য
ভাবে ফ্যাক্ট চেকিং এর অনেকগুলো উদ্যোগ দেখেছি, কিন্তু টিভিতে এটাই প্রথম উদ্যোগ। জি। সো সেদিক থেকে আপনারা যথেষ্ট সাধুবাদ পাওয়ার যোগ্য, এবং আজকে যে ফ্যাক্ট চেক গুলো আপনারা করলেন সেগুলো দেখেও আমাদের কাছে মনে হচ্ছে যে এটা খুব প্রয়োজনীয় একটা উদ্যোগ। কারণ এখানে যে আপনারা লক্ষ্য করেছেন যে টার্গেট করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে, বাংলাদেশের রাজনীতিবিদদেরকে এবং বাংলাদেশের সাধারণ জনগণের যে ধর্মীয় অনুভূতি সেটা নিয়েও নাড়াচাড়া করা হচ্ছে। তো এই অপতথ্য আসলে অনেকদিন ধরেই চলছে, এবং এটা নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও কাজ করছে। আমরা আমাদের নিজস্ব একটা ফ্যাক্টস পেজ আছে, আমরা সেখান থেকে করছি, বা সরকারের আরো কয়েকটি সংস্থা আছে, পিআইবি আছে, তারা যারা নিজেরা বাংলা ফ্যাক্টস নামে একটা উদ্যোগ নিয়েছে, এবং সেখানে তারা বিভিন্ন অপতথ্যের জবাব দিচ্ছে এবং আসলে এগুলোকে ডিবাঙ্ক করছে। আমাদের দিক থেকে যে ভুল তথ্য বা ডিসইনফরমেশনের বিরুদ্ধে ফাইট করার যে টুলটাকে আমরা সবচেয়ে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ হিসেবে বেছে নিয়েছি সেটা হচ্ছে ইনফরমেশন। আমরা মনে করি যে অপতথ্যকে ফাইট করার জন্য আমাদের আসলে তথ্য প্রবাহটা সঠিক রাখা দরকার, জনগণকে সঠিক তথ্যটা জানানো দরকার, যাতে করে মানুষ অপতথ্যে বিভ্রান্ত না হয়। সেজন্য আমরা সবসময় চেষ্টা করছি সরকারের দিক থেকে সবসময় তথ্য প্রবাহটা চালু রাখতে, এবং যখনই কোনো সংবাদ মাধ্যম আমাদের কাছ থেকে কোনো তথ্য জানতে চায় আমরা সেগুলো তাদের জানানোর চেষ্টা করছি, বা আমরা নিজেরাও সংবাদ মাধ্যমকে অনেক তথ্য দিচ্ছি। এবং আমাদের এই তথ্য প্রবাহটা চালু থাকার কারণে অনেক অপতথ্য আসলে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, যারা এই তথ্যগুলোকে বা এই যে ভুল ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্যগুলো ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, আমাদের থেকে নিয়মিত আমরা এগুলোকে ডিবাঙ্ক করে যখন আমরা আমাদের অফিসিয়াল চ্যানেলে বিভিন্ন তথ্যগুলো সাপ্লাই করছি, তখন আসলে সাধারণ মানুষের বিভ্রান্তিটা কাটছে। আমরা মনে করি এই গুজব নিয়ে যারা গুজবগুলো ছড়িয়ে দিতে চাচ্ছেন, তারা অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই এই কাজটা করে আসছেন, তারও আগে থেকেও তারা এই ধরনের কাজ অনেকেই করেছেন, কিন্তু আমরা সাম্প্রতিক সময় এটা বেড়ে গেছে। আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকেও বাংলাদেশকে ঘিরে অনেক অপতথ্য ছড়ানো হয়েছে, এবং এটার মাত্রা এত বেশি যে এটা আসলে ফাইট করা খুব ডিফিকাল্ট ছিল। কিন্তু আসার কথা হচ্ছে যে যারা অপতথ্য ছড়াচ্ছে তারা কিন্তু শেষ পর্যন্ত কোনো ক্ষেত্রে বিজয়ী হতে পারেনি, তারা শুধু অপতথ্য ছড়িয়ে গিয়েছে। সাধারণ মানুষকে শুরুতে একটু বিভ্রান্ত করলেও আমাদের গণমাধ্যমের সহযোগিতা বা আমাদের যারা ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার আছে তাদের সহযোগিতা এবং সরকারের কিছু দৃশ্যমান উদ্যোগের কারণে এই অপতথ্য যারা ছড়াচ্ছে তারা খুব বেশি আপনার যে উদ্যোগের কথা আপনি বলছেন, যে পরিকল্পনার কথা বলছেন এবং আপনাদের যে নজরদারির কথা বলছেন, তাতে কিছুটা হলো আমরা আশাবাদ পাচ্ছি যে হ্যাঁ, আমাদের অপতথ্যের বিরুদ্ধে যুদ্ধটা আসলে কাজে আসছে। এর বাইরে একটা বিষয় আপনি যুক্ত করবেন কিনা, ধরেন 5 আগস্টের আগেও আমরা অপতথ্য ছড়াতে দেখেছি এবং অনেক কিছু বলা হচ্ছিল, শাস্তি দেওয়া হবে ইত্যাদি, কিন্তু আমরা কোনো গুজবকারীর শাস্তি দৃশ্যমান হতে দেখিনি। এই সময় এসেও আমরা যদি একটা দৃশ্যমান শাস্তি দেখাতে পারতাম, আপনার মনে হয় কিনা আসলে যে গুজব যারা সৃষ্টি করছে তারা কিছুটা হলেও ভয় পেত বা থেমে যেত? প্রথম কথা হচ্ছে এই গুজবগুলোর বেশিরভাগের উৎস হচ্ছে বাংলাদেশের বাইরে থেকে। তো এক্ষেত্রে যারা গুজব ছড়াচ্ছে তাদেরকে শাস্তির আওতায় আনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটু কঠিন। আর যারা দেশের মধ্য থেকে যারা গুজব ছড়াচ্ছে তাদের প্রতি অবশ্যই আমাদের যারা অপরাধ নিয়ে কাজ করে, সাইবার ক্রাইম নিয়ে আমাদের পুলিশের যে ইউনিটগুলো কাজ করে, তারা নজর রাখছেন, এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো অপতথ্য যদি জনগণের জন্য বা আমাদের রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে তারা ব্যবস্থাও নিচ্ছেন। তবে আমরা ঢালাওভাবে এই ধরনের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার বিরোধী, এই কারণে যে আমরা মনে করি যে এতে করে এই ধরনের ব্যবস্থা নিতে গেলে এটার অপব্যবহার হওয়ার সুযোগ আছে। এবং অতীতেও আমরা দেখেছি যে সরকার কোনো বিষয়ে তার পক্ষে না গেলে সাধারণ মানুষের উপর চড়া হয়েছে, এবং মানুষের উপর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইন বা আপনার পরে সাইবার সিকিউরিটি অ্যাক্ট ইত্যাদি আইনের ধারা বিভিন্ন ধাপ করে মানুষকে হয়রানি করার চেষ্টা করেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে চেষ্টাটা হচ্ছে যাতে কোনো নিরীহ মানুষ কোনো হয়রানির শিকার না হয়, কিংবা সরকারের কেউ কোনো কারো উপর কোনো আক্রোশ চরিতার্থ না করতে পারে, সেজন্য এই বিষয়টা খুব সাবধানে ডিল করা হচ্ছে। তবে দেশের মধ্যে থেকে যারা আসলে অপতথ্য ছড়াচ্ছেন প্রত্যেকে বুঝতে পারছি, তার মানে এমন ভাবে আপনি এগোতে চাচ্ছেন যেন কোনো নিরীহ মানুষ শাস্তির আওতায় না আসে। ঠিক আছে, আরেকটা বিষয় একটু বলবেন তাহলে আমি আলাপটা শেষ করতে পারি, সেটা হচ্ছে যোগাযোগ। ধরেন আমাদের আগে শুনতে হয়েছিল যে ফেসবুক ইউটিউব আমাদের কথা শোনে না, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি অনেক বিনিয়োগকারী আমাদের দেশে আসছে, গ্লোবালি একটা কানেক্টিভিটি তৈরি হচ্ছে বাংলাদেশের সাথে বিভিন্ন জায়গায়। সেই হিসেবে ফেসবুক, গুগল কিংবা অন্যান্য প্ল্যাটফর্মগুলোর সঙ্গে আমাদের যোগাযোগটা কতটা বাড়ছে বা বাড়ানোর পরিকল্পনা কতটা আছে, যাতে করে তাৎক্ষণিকভাবে সলভ করা যায় গুজবগুলোর পথ?
আপনি দেখেছেন যে ফেসবুকের যারা আঞ্চলিক প্রতিনিধি তারা বাংলাদেশে এসে মিটিং করেছেন, বা আমাদের মানে প্রধান উপদেষ্টা দাভোসে সুইজারল্যান্ডে যখন উনি অর্থনৈতিক সম্মেলনে গিয়েছিলেন, সেখানেও ফেসবুক কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। এখন যে এই যে বিনিয়োগ সম্মেলন চলছে, এখানেও কিন্তু আমেরিকান ব্যবসায়ীদের একটা প্রতিনিধি দল এসেছে এবং সেখানে মেটার প্রতিনিধি আছে। তো তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগটা আছে এটা, এবং এই যোগাযোগটা অব্যাহত থাকবে। আপনার এই আশাবাদ নিয়ে আলাপটা শেষ করছি এবং অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, স্বল্প সময়ের মধ্যে বেশ কিছু পরামর্শ আমরা পেয়েছি। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, এবং আমরা আসলে যেই অপতথ্যগুলো ছড়াচ্ছে তার সমাধান কি তার একটা পথ খোঁজার চেষ্টা করছিলাম। দর্শক, আর আপনারা আছেন ফ্যাক্ট চেক ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে ৫ দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে, এবং আপনারা যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানা, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন www.facebook/fakenewsscanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথেই।